আসসালামু আলাইকুম। আহ আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে ইনভেন্টরি রেকর্ডের পারপেচুয়াল এবং পিরিয়ডিক মেথড নিয়ে একটু আলোচনা করব। এই অঙ্কটাতে পারপেচুয়াল মেথডে কিভাবে সলভ করতে হয় সেই বিষয়টা দেখানো আছে। আবার সেম প্রবলেমটা আমরা কিন্তু পিরিয়ডিক মেথডে করতে পারি। তো আমরা উম, পূর্ববর্তী চ্যাপ্টারেই জেনে আসছি যে পারপেচুয়াল মেথডে হচ্ছে প্রতিটা ইনভেন্টরি রেকর্ড করা হয়। যখনই ইনভেন্টরি ইউজ করা হয় বা কিনা হয়, তখনই এটার একটা রেকর্ড হয় এবং একটা ইনভেন্টরি অ্যাকাউন্ট মেনটেন করা হয়। কিন্তু পিরিয়ডিক সিস্টেমে কোনো ইনভেন্টরি অ্যাকাউন্ট মেনটেন করা হয় না, এবং ইনভেন্টরিটার হিসাবটা হয় একটা নির্দিষ্ট সময়ের পরে কাউন্টিং এর মাধ্যমে একটা হিসাব করা হয়। আর এখানে একটা ইনভেন্টরি অ্যাকাউন্ট মেনটেন করা হয়, এবং ইনভেন্টরি অ্যাকাউন্টে আমরা প্রতিনিয়ত বাই সেল করলে, অর্থাৎ পারচেজ করলে বা সেল করলে বা প্রোডাকশন ইউজ করলে সেটা আমাদের রেকর্ড করতে হয়। অর্থাৎ যখনই ট্রানজাকশন হয় তখনই রেকর্ড করতে হয়। আর পিরিয়ডিকে এটা পরে করতে হয়। তো এই চ্যাপ্টারে আমাদের অনেকগুলো মেথডে আমরা বলছি ইনভেন্টরি রেকর্ড করতে পারি, লাইক লিফু, ফিফু, ওয়েটেড অ্যাভারেজ, তিনটা মেথডের কথা আমরা এখানে মেনলি আলোচনা করছি। এর বাইরে অনেক রিটেল ইনভেন্টরি মেথড আছে, আরো অনেকগুলো মেথড আছে। তো বেসিক আমাদেরকে জানতে হয় লিফো, ফিফো এবং অ্যাভারেজ। এর মধ্যে থেকে আমরা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী লিফো অ্যাপ্লাই করা যায় না, মেনলি আমরা ফিফো এবং অ্যাভারেজ করি। এর বাইরেও যেসব মেথড আছে, যেমন স্পেসিফিক ইনভেন্টরি মেথড, রিটেল ইনভেন্টরি মেথড, এই ধরনের অনেক ধরনের মেথড আমরা ব্যবহার করতে পারি। তো সবগুলো মেথডেরই আবার দুইটা ওয়েতে করা যায়, পিরিয়ডিকে এবং পারপেচুয়াল। তো পারপেচুয়ালে আমরা কিভাবে করি, যেমন এই অঙ্কটাতে আমরা প্রত্যেকটা ট্রানজেকশনকে আমরা ট্রানজেকশনের পরপরই রেকর্ড করবো। তো আমার এখানে এটা, যদি এই অঙ্কটা আমার এখানে করা আছে, আপনারা যদি দেখেন, এটা ফিফো মেথডে। তো ফিফো মেথডে আমরা এরকম করে এটা গড় করি। আপনারা অলরেডি এটা সম্পর্কে জানেন, যেহেতু এখানে আমরা একটু জাস্ট ডিসকাস করব। তো ডেট, পারচেজ, কস্ট অফ গুডস সোল্ড, ব্যালেন্স এবং নোট, এখানে যদি আমরা নোট একটা কলাম রাখতে পারি। প্রথমে আমাদের এই ইনভেন্টরি ব্যালেন্সটা দিয়ে স্টার্ট হবে। তারপর আমরা দেখতেছি এখানে একটা ইনভেন্টরি কিনা হইলো, ঠিক আছে, 140 ইউনিট 18 টাকা করে। তাহলে 140 ইউনিট 18 টাকা করে আমরা পার্চেজে লিখবো। তাহলে আমাদের যে ব্যালেন্স কলাম বা ইনভেন্টরির যে কলাম, সেখানে আমাদের আরেকটা ইনভেন্টরি অ্যাড হইলো। তো আমরা এই দুইটাই লিখবো, এবং টোটাল যে অ্যামাউন্টটা কত টাকা হয় সেই অ্যামাউন্টটা আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে তারপর টাকাটা লিখবো। তারপর 8 তারিখে আমার দেখা যাচ্ছে, sorry, 8 তারিখে দেখা যাচ্ছে যে সেল হয়েছে। তাহলে সেল হলে আমরা এটা কস্ট অফ গুড সোল্ড এর ঘরে লাগবো এখানে। তো সেলটা আমরা অনেকে এই জায়গায় একটা ভুল করে। হ্যাঁ, অনেকেই ভুল করে। তারা করে কি, সেলস প্রাইসটা এনে এখানে বসাই দেয়, আমি অনেকবার দেখছি। তো এটা সেলস প্রাইসটা আসবে না, এখানে কস্ট অফ গুড সোল্ডটা আসবে। তো আমার কাছে যেহেতু আমাকে 110 ইউনিট পাঠাইতে হবে এবং আমি ফিফো মেথডে মেনটেন করছি, তাহলে ফিফো মেথডে আমাদেরকে প্রথমে আমার ফার্স্ট ইন ফার্স্ট আউট হবে। তো ফার্স্ট ইন আছে আমার, এই 100টা ফার্স্ট ইন হয়েছিল, এরপরে সবার শেষে এটা ইন হয়েছে। তাহলে আমি প্রথমে 100 থেকে পাঠাবো, দেন আমি 10 ইউনিট পাঠাবো 18 টাকা করে। ঠিক আছে, 180 ইউনিট, তাহলে 110, এবং আমার আর থাকলো 1600। তাহলে আমি টোটাল 1600 ইউনিট টাকার পণ্য পাঠাইলাম। আহ 100 ইউনিট পাঠালাম এখান থেকে, আর 10 ইউনিট এখান থেকে। তাহলে আমার এখানে এটা পুরোপুরি স্টক থেকে চলে গেল। আর এখান থেকে আর 10 ইউনিট চলে গেলো, তাহলে আমার 130 ইউনিট আছে। এরপর আবার আমাদের দেখা যাচ্ছে যে আমরা আবার সেলস রিটার্ন। তো সেলস রিটার্নকে আমরা বলছি যে এটাকে আমাদের পারচেজের মতো ধরে নিতে হবে। তো এটা আমরা যেহেতু রিটার্ন আসছে, কোনটা আসছে আমরা জানি না, তো আমরা ধরে নিলাম যে যেহেতু ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে, তো আমরা ধরে নিলাম যে এটাই আমাদের ফেরত আসছে। ঠিক আছে, লাস্টে যেটা আসছে আমরা দিছি এখানে 10 ইউনিট ফেরত আসছে। ঠিক আছে। তো প্রকৃতপক্ষে জানা যায় আসলে, বাস্তবে হইলে আমরা জানতে পারবো আসলে কোন পণ্যটা ফেরত আসে, আমরা তখন সেটাই লিখতে পারবো। এখানে আপাতত আমরা এটা ধরে নিলাম যে 10 ইউনিট ফেরত আসছে 18 টাকা দরে যেটা আছে। তো এটা আমরা আবার এটার সাথে অ্যাড করে নিব, তাহলে এটা আবার আগের ব্যালেন্সে চলে যাবে। দেন আমরা আবার পারচেজ করলাম 55 ইউনিট 20 টাকা করে। তাহলে 55 ইউনিট 20 টাকা করে আমরা পারচেজে লিখলাম, আবার এটা ইনভেন্টরিতে অ্যাড হয়ে যাবে, এটা লিখলাম। তারপর আমরা দেখতেছি যে এরপরে আছে আমাদের আহ
পারচেজ রিটার্ন, আমরা রিটার্ন করছি, অর্থাৎ যা কিনছিলাম সেখান থেকে আমরা রিটার্ন করছি। ঠিক আছে? তাহলে রিটার্ন করলে সেটাকে আমরা কস্ট অফ সেলের মতো, মানে সেলের মতো হিসাবে বিবেচনা করব। তাহলে এখানে আমরা রিটার্ন করলাম, আমরা এখান থেকে 5 ইউনিট রিটার্ন করলাম, তাহলে 5 ইউনিটের দাম 20 টাকা করে, তাহলে আমার এখান থেকে কমে গেল। ঠিক আছে? তো আমরা তখন এটা 55 থেকে 50-এ চলে আসলো। যেহেতু আমরা পারচেজ করছি, আমরা ওই পারচেজ থেকে করব না, ইমিডিয়েট পারচেজ থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করবো। আবার সেল আছে তাহলে এটা আগের মতোই, আবার পারচেজ আছে তাহলে এটা এভাবে করে আমাদের ব্যালেন্সটা বের হয়ে যায়। এটা সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা আছে। আপনারা এভাবে করে আমরা লিফোটা করি। যেমন এখানে আমরা সেল করলাম, তা সেল করলে আমাদের যেহেতু ফিফু মেথড, ঠিক আছে, তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে আমরা প্রথমে 140 থেকে পাঠাবো, তাহলে আর এখানে আর 50 থাকবে। আবার আমরা 20 ইউনিট কিনলাম 22 টাকা ধরে, 440 টাকা, তখন এই 20 ইউনিট আবার নিচে অ্যাড হয়ে যাবে। তো আমার কাছে মাস শেষে 120 ইউনিট পণ্য আছে এবং সেই ইনভেন্টরি ভ্যালু হচ্ছে 2340 টাকা। ঠিক আছে? তাহলে আমরা কস্ট অফ সেলস আমরা এখান থেকে পেয়ে যাব। তো কস্ট অফ সেলস হচ্ছে এখানে আমার 1680, তারপর আছে এখানে 620, আর এটা কিন্তু আমাদের পারচেজ রিটার্ন। ঠিক আছে? এটা পারচেজ রিটার্ন, সুতরাং এটা কস্ট অফ সেলস না। আমরা 1600, 1620, আর এখানে সেলস রিটার্ন আছে একটা। তো সেলস রিটার্নটা যেটা আছে এটা আবার মাইনাস করতে হবে, তাহলে আমরা কস্ট অফ সেলসটা পেয়ে যাব, কস্ট অফ গুডস সোল্ডটা পেয়ে যাব। ঠিক আছে? কস্ট অফ গুডস সোল্ড আর ভ্যালু অফ ইনভেন্টরি 2340, তাহলে গ্রস প্রফিট হবে সেলস মাইনাস কস্ট অফ গুডস। তো সেলসটা কত? আমরা যে দুইটা সেলস করলাম, আমাদের এখানে দেখেন সেলস আছে আমাদের, একটা হচ্ছে 110 ইউনিট আর একটা হচ্ছে 90 ইউনিট। আবার এখানে কিন্তু সেলস এর একটা রিটার্ন আছে, তাহলে এখানে নেট হচ্ছে 100 ইউনিট 28 টাকা করে, আর এখানে 90 ইউনিট 32 টাকা করে, গুণ করলে আমাদের সেলসটা বের হয়ে যাবে। এখান থেকে আমরা কস্ট অফ সেলসটা এখান থেকে ক্যালকুলেশন করে দিব, তাহলে আমাদের কস্ট অফ সেলসটা বাদ দিলে আমরা গ্রস প্রফিটটা পেয়ে যাবো। তো এটা হচ্ছে ফিফো মেথড। আর লিফো মেথডে লাস্ট ইন ফার্স্ট আউট আমি just একটু আলোচনা করছি। লাস্ট ইন ফার্স্ট আউটে আমাদের আমাদের যেটা হবে, যেটা লাস্টে ইন করবে সেটা আউট হবে। যেমন এখানে আমরা কিনলাম, তারপর ইনভেন্টরি ব্যালেন্সে চলে গেল, এখানে আমরা সেল করব। তো আগের অঙ্কতে ছিল আমরা 100 থেকে আগে দিতাম, এখন যেহেতু লাস্ট ইন ফার্স্ট আউট আমরা 140 থেকে আমরা ইস্যু করব, তাহলে এখান থেকে 110 ইস্যু করলাম, স্টিল আরো 30 রয়ে গেল। তারপর আবার 10 ইউনিট আমাদের ফেরত পাঠানো হলো, আমরা সেই 18 লাস্ট যেটা একটাই তো পাঠাইছি, এটা থেকে যেটা আসলো সেটা আমরা আবার এখানে অ্যাড করে দিলাম, 40-এ হয়ে গেল। তারপর আবার আমরা কিনলাম 55 ইউনিট, এটা অ্যাড হইলো, তারপর এখানে ফেরত আসলো, তাহলে এর ফেরত যেটা আসছে সেটাতেই আমরা সেই প্রাইস এটাকে অ্যাডজাস্ট করবো। এইভাবে করে আমরা মোটামুটি এই আমরা ফিফু লিফু ফিফু বা এভারেজ মেথড গুলো আমরা করে থাকি। তো এখানে এখন কোশ্চেন হচ্ছে যে যদি পিরিয়ডিক মেথডে হয়, এটা তো আমরা পারপিচুয়াল মেথডে বুঝি, এবং পরীক্ষায় কিন্তু অনেকেই এটা ভুল করে। একবার আমি দেখলাম প্রায় অনেকেই ভুল করছে, অর্থাৎ পরীক্ষায় আসছে পারপিচুয়াল কিন্তু ক্লাসে করানো হয়েছে পিরিয়ডিক, সবাই পিরিয়ডিক করে ফেলছে, তাহলে অঙ্কটা সবার ভুল হয়ে গেল। তাহলে পিরিয়ডিকে বললে পিরিয়ডিকে করতে হবে, পারপিচুয়ালে এটা আমরা যেভাবে করছি এইভাবে যখন গড় করে করি তখন আমরা এটা পারপিচুয়াল মেথডে করি। এবং পরীক্ষায় মোস্ট অফ দ্য কেসেস পারপিচুয়ালি আসে, পিরিয়ডিক খুব কম আসে। তো যদি পিরিয়ডিক আসে তাহলে কি হবে? পিরিয়ডিক আসলে কিন্তু আসলে সহজ ব্যাপারটা, আরো পিরিয়ডিকে আমাদেরকে আহ বিষয়গুলা রেকর্ড করতে হয় না ইন্ডিভিজুয়ালি, এরকম প্রত্যেকটা ট্রানজেকশনের জন্য আমাদেরকে রেকর্ড করতে হয় না। আমরা একটা মানে লাস্টে এসে একটা কাউন্টিং করব, কাউন্টিং করে আমরা এটাকে কি করব। আমি আজ জাস্ট অঙ্ক করাচ্ছি না, আমি জাস্ট বলতেছি যে ব্যাপারটা কি হয়। তো আমি যদি এখান থেকে একটা অঙ্ক আমি আপনাদেরকে এখান থেকে দেখাই, এখান থেকে একটা সলভ অঙ্ক দেখাই যে পারপিচুয়ালে, এটা কিন্তু পারপিচুয়াল, ঠিক আছে, এটা কিন্তু পারপিচুয়াল, আর এটা পারচেজ সেলস, এটা পিরিয়ডিক। দেখেন এটা যদি পারপিচুয়ালে করতাম, এটা পিরিয়ডিকে করা আছে। তো পিরিয়ডিকে হইলে হয় কি, আপনার এই এই বড় করে গড় করা, এই যে এইভাবে গড় করতে হয় না, এটা আরো সহজ, ব্যাপারটা সহজ। তো ব্যাপারটা কি, এখানে দেখেন দেখেন মার্চে 200 ইউনিট 4 টাকা করে, 800 ইউনিট বিগিনিং ইনভেন্টরি ছিল, তারপর আমাদের পারচেজ হয়েছে, কিছু সেলস দেওয়া আছে, এবং যেহেতু পিরিয়ডিক মেথড আমাদেরকে কিন্তু ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্টিং এর যে ইনভেন্টরিটা আছে সেটা দেওয়া আছে, এবং ফিজিক্যাল কাউন্টিং করে 500 ইউনিট ইনভেন্টরি হাতে আছে, এটা এখানে আমাদের দেওয়া আছে। তাহলে পিরিয়ডিক মেথডে কি হবে, যেহেতু আমাদের এখানে ইনভেন্টরি রেকর্ড করতে হয় না, তাহলে কাজটা সহজ। আমরা
কস্ট অফ সেলসটা আমরা যদি এখান থেকে বের করতে চাই ইজিলি বের করে ফেলতে পারি। ঠিক আছে, যেমন সেলস হইলো আহ আচ্ছা, তো প্রথমে আমরা সেলসটা তো আমরা বের করে ফেলতে পারি পিরিয়ডিক বা পার্পিচুয়ালে যেভাবে হোক। তো কিভাবে করা যায়, যেমন কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল 4650 এজ ফলোজ, কিভাবে বের হচ্ছে। আমার দেখেন 500 ইউনিট হাতে আছে। আমার মেথড যদি আমি ধরি ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউটে আমরা ধরে নিব যে প্রথম দিকে ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে প্রথম দিকে যে ছিল সেগুলো চলে গেছে। ঠিক আছে, প্রথম দিকে যেগুলো ছিল সেগুলো চলে গেছে, তাহলে আমরা বিক্রি করছি হচ্ছে কত, 500 আর 400 900। আর আমাদের কাছে প্রোডাক্ট ছিল প্রথমে 200, পরে 500, পরে 400, এরপরে 300। তাহলে আমার আছে 700, 4 1100 আর 300, 1100 আর 300 হচ্ছে 1400। 1400 থেকে আমি 500 এবং 400 বিয়োগ করছি, 900 বিয়োগ করছি। আর 500 হাতে রয়ে গেছে। তাহলে এখন আমার যদি ফিফো মেথড হয়, এই 500 কোথা থেকে আসে, মানে আমার কোনগুলা আমার হাতে আছে, অন হ্যান্ডে আছে। তাহলে আমার ফিফো মেথড আমরা ধরে নিই ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে আমার যে 500 এবং 400 গেল, তাহলে আমি উপর থেকে হিসাব করি, এখানে 200 গেল, তারপর এখানে গেল 500, তাহলে 700 গেল, 700 আর 400 মিলে 1100 গেল। ঠিক আছে, 1100 হলে বেশি হয়ে যায়, তাহলে 200 ইউনিট গেল 4 টাকা করে, 500 ইউনিট গেল আমার 450, 4.5 টাকা করে। দেন এখান থেকে আমি 500 700 আর 200 ইউনিট যদি এখান থেকে দিয়ে দেই, তাহলে আমার কিন্তু 900 চলে গেল। তাহলে এখানে আর 200 ইউনিট থাকলো, আর এখানে 300 ইউনিট থাকলো। তাহলে আমার যে ইনভেন্টরির ভ্যালু হবে 200 ইউনিট 4 টাকা 75 পয়সা করে, আর 300 ইউনিট 5 টাকা করে। ঠিক আছে, তাহলে প্রথমে ওরা কি ইনভেন্টরি ইনভেন্টরি দেখেন, এই যে প্রথমে ইনভেন্টরি হলো 200 ইউনিট। হ্যাঁ, তারপর পাচ্ছে এটা কিভাবে ওরা করছে, আমি ইন্ডিং ইনভেন্টরিটা দেখেন। ইন্ডিং ইনভেন্টরিটা আমি প্রথমে দেখাচ্ছি। এটা 300 ইউনিট, 5 টাকা করে আমার 1500। ঠিক আছে, এখান থেকে এই 5 টাকা করে, আর এখান থেকে আর আছে 200। তাহলে 200 ইউনিট এটা করে, তাহলে আমার ইনভেন্টরি দেখেন, আমি কিন্তু কোনো ওই যে আগের মতো কোনো গড় না করে আমি কিন্তু বের করে ফেলছি ইনভেন্টরি কত। ঠিক আছে, এখন আমার কস্ট অফ সেলস কত, তাহলে কস্ট অফ সেলস হচ্ছে আমি এখানে 500 বিক্রি করছি 4.5 টাকা করে, এখানে 400 বিক্রি করছি 4.5 টাকা করে, আর এখান থেকে সরি, এখান থেকে 400 না, এখান থেকে 200 থেকে 4.75 টাকা করে, আর এখানে 200 4 টাকা করে। তাহলে আমি এগুলো যদি আমি এখানে লিখি, তাহলে দেখেন আমার কিন্তু কস্ট অফ সেলসটাও বের হয়ে যায়। এখানে সবগুলো দেওয়া আছে, আমরা শুধুমাত্র কস্ট অফ সেলস যদি বের করতে চাই, তাহলে এই 200, এই 500, আর এখান থেকে 200, এটার প্রাইসটা বের করলে আমাদের এই কস্ট অফ সেলসটা বের হয়ে যাবে। তো কস্ট অফ সেলস বা কস্ট অফ গুডস সোল্ড বের হয়ে যাবে। আর এখানে ওরা বলছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। ঠিক আছে, তো এটা ইন্ডিং ইনভেন্টরি, আর এটা হলো ফিফো মেথডে। আর এটা যদি আমি মনে করেন যে এটা কিন্তু ওরা কস্ট অফ সেলসটা বের করে না, আমি কিন্তু কস্ট অফ সেলসটা বের করবো কিভাবে বলছি, যে 200 ইউনিট, এটা 4 টাকা করে, 500 ইউনিট 4.5 টাকা করে, আর 400-র মধ্যে 200 বিক্রি করছে 4.5 টাকা, 4 টাকা 75 পয়সা। তাহলে আপনি গুণ করলে কস্ট অফ সেলসটা বেড়ে যাবে। তাহলে আপনার আবার সেলসটা আপনি প্রাইস যেহেতু দেয় নাই, তাহলে আপনার গ্রস প্রফিট বের করা দরকার না, প্রাইসটা দিলে আপনি গ্রস প্রফিটটা বের করতে পারতেন, যেমন সেলস মাইনাস কস্ট অফ সেলস বের করতে পারতেন। একই জিনিসটা ফিফো যদি হয় তাহলে কি হবে, ফিফোতে হলে লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে আমার যে 900 বিক্রি করছি, এখান থেকে 300 আউট দিব, এখান থেকে 400 আউট দিব, তাহলে 700, আর এখান থেকে 200 আউট করব, তাহলে আমাদের 900 হয়ে গেল। তাহলে এখানে আছে 300 আর এখানে আছে 200। তাহলে ইনভেন্টরি আছে এখানে 300 4.5 টাকা করে, 200 4 টাকা করে। তাহলে আমরা কিন্তু দেখেন ইজিলি ফিফো মেথডে 4 টাকা করে, এটা 4.5 টাকা করে আমরা ইনভেন্টরি বের করে ফেলতে পারি। ঠিক আছে, একই রকম ভাবে অ্যাভারেজ কস্টে আমরা অ্যাভারেজটা বের করব এবং 500 ওই অ্যাভারেজটা গুণ করে বের করে ফেলবো। তো এটা মানে পরীক্ষা আমরা খুব একটু দেই না, কারণ এটা খুবই সহজ, ইজিলি করা যায়। তারপরও যদি পরীক্ষায় দিয়ে দেয়, আপনারা কিন্তু কেয়ারফুলি করবেন। একটা অঙ্ক যে স্যারের যে অঙ্কটা করাইছে কোনো একটা সেকশনে, যদি কোনো স্যারের করাই থাকে, তাহলে আপনারা ওটা দেখবেন, এবং ওইটা পিরিয়ডিক আসলে পিরিয়ডিক মেথডে করবেন। কনফিউজ হবেন না পারপিচুয়াল এবং পিরিয়ডিকে। ঠিক আছে, পারপিচুয়ালটা কঠিন, পিরিয়ডিকটা সহজ, আপনারা দেখলেই বুঝবেন। আশা করি বুঝতেও পারছেন আপনারা, যে এখানে ভিডিওটা একটু দেখলেই আপনারা বুঝবেন, তারপর অঙ্কটা করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।